তিন সেট ভাই না তিন সেট আছে বিল্ডিং আছে সবই আছে ওই এন্ডের নিচে বিল্ডিং উপরে সব তিন সেট ভাই ইসলামবাগের নিয়মিত। রাজধানীর ইসলামবাগে প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন, আশপাশে ছড়িয়ে পড়েছে ধোঁয়া। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। ওসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট আগারগাঁও থেকে উদ্ধার, ডিবির কাছে হস্তান্তর। জনশক্তি রফতানি খাত দালাল ও প্রতারণা মুক্ত করার তাগিদ প্রধান উপদেষ্টার। করতে হবে তরুণ প্রজন্মের শক্তির যথাযথ ব্যবহার। একটা দালাল বেষ্টিত জগৎ, এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে হত্যা ও 3 শতাধিক গুমের অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। সহিংসতার মামলা থেকে মির্জা আব্বাস সহ 49 জনের অব্যাহতি। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি প্লাস্টিক গোডাউনে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা। প্রথমে স্থানীয়দের উদ্যোগে আগুন নেভানোর কাজ শুরু হলেও ভয়াবহতা বিবেচনায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। দুপুর বেলা 1:30 নাগাদ ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকার ওই গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট সেখানে পৌঁছায় দুপুর 1:50 পরে একে একে যোগ দেয় আরও 10টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের ধারণা পেছনের ভবনের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত। গোডাউনটি 18-20 বছরের পুরনো। এবং এটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাথা একটু নুয়ে হাঁটতে হবে, এমন একটা উচ্চতায় আমরা ট্রান্সমিটার এখানে ভবনের ওঠার চেষ্টা করেছি। সেটা ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দেশটি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। পরে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে বাংলাদেশে তাদের দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানানো হয়েছে। আরও বলা হয়, ভারতীয় মিশনের আশেপাশে নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এমন কোনো কার্যক্রমের ব্যাপারেও অবহিত করা হয়েছে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করে ভারত। বাংলাদেশের জনগণকে ঘনিষ্ঠ বন্ধু আখ্যা দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বানও জানিয়েছে দিল্লি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে কূটনৈতিক বাধ্যবাধকতা মেনে মিশনের নিরাপত্তা নিশ্চিতের তাগিদও দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে সিটিটিসি। শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচ তলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয়। পরে ভুয়া নম্বর প্লেটটি পরিত্যক্ত অবস্থায় ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ। তারা বলছে, হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামের এক ব্যক্তি। পরে শহীদুল, রাসেল, মার্কেট প্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল ও তার থেকে আবারও ওবায়দুল হয়ে শুভ নামে এক ব্যক্তি মোটরসাইকেলটি কেনে। সব মিলিয়ে 8 ব্যক্তির হাতবদল হয় হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি। প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে বাইকটি কেনা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ব্রেন থেকে গুলির অংশ বের করা জরুরি, কিন্তু শরীর এখনও সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয়, এমনটাই জানিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। জানা গেছে, গুলির অংশ বের করা সম্ভব না হলে স্বাস্থ্যের অবনতির শঙ্কা রয়েছে। তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেয়ার কথা বলা হলেও এই মুহূর্তে সেটা খুবই ঝুঁকিপূর্ণ বলছে হাসপাতাল। জানানো হয়েছে, তার ব্রেন ছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয়। এখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে, তাছাড়া পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গেল 4 ডিসেম্বর পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ধানমন্ডি 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে একটি জরুরি অস্ত্রোপচার করা হয়, পরে পরিবারের দাবির মুখে চিকিৎসা দেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।
বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে দালাল ও প্রতারণা মুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, এই খাতকে দালালের প্রতারণার জাল থেকে বের করতে হবে। এ কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্ব তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, বিদেশে জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের দৌরাত্ম্য। এ বিষয়ে সরকারের অসহায়ত্বের কথাও তুলে ধরেন তিনি। দালাল, এর থেকে বের হবার কোনো উপায় নাই। একটা দালাল বেষ্টিত জগৎ। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। প্রফেসর ইউনূস বলেন, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশের অভিযোগ বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসন প্রার্থীদের কাগজ বৈধ নয়। এর কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে। প্রথম কথা হলো, তোমাদের কাগজপত্র সব জাল, নকল, বেজাল, ভুয়া। একাধিক দেশের একই অভিযোগ। আমরা একটা জালিয়াত দেশ হিসেবে, জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো? সবার দরজা একের পর এক বন্ধ করে দেবে? অভিযোগ একটাই, জালিয়াতি। কেন আমরা জালিয়াতির দেশ হয়ে যাচ্ছি? কেন আমরা সুশৃঙ্খলভাবে কাজটা করতে পারি না? সেটি হলো চ্যালেঞ্জ। এটা তো টাকার বিষয় না, এটা সিস্টেমের বিষয়। বাংলাদেশকে তারুণ্যের খনি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তারুণ্যের এই শক্তিকে যথাযথ ব্যবহার করতে হবে। এজন্য দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর চাইতে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে। দেশের অর্থনীতিতে অবদান রাখা কয়েকজন প্রবাসী ও আর্থিক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন প্রধান উপদেষ্টা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সংবাদের শুরুতেই জানিয়েছিলাম, লালবাগের প্লাস্টিক গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফ চলছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। কি ধরনের বিল্ডিং? নিচে আপনার একতলা ইট, তারপরে টিন দিয়ে আবার 4 তলা। কোন মানুষ কোন বিবেকের প্রেক্ষিতে এই ধরনের বিল্ডিং তৈরি করে এবং বিল্ডিং ভাড়া দেয়, আমরা ঠিক বুঝি না। এবং এগুলা বিল্ডিংয়ের কোনো শ্রেণীতেই পড়ে না। আমরা যদি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের কথা বলি, সেফটির দিক থেকে যদি বলি, এগুলা কোনো বিল্ডিংয়ের আওতায় পড়ে না। মানুষজন অত্যন্ত ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু এখানে বসবাস করছে। আমরা এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাইনি। তারপরেও আমরা অগ্নি নির্বাপন সম্পূর্ণ যখন শেষ হবে, আমাদের সার্চ টিম কাজ করবে, তখন আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো যে কোনো হতাহত আছে কিনা। আপাত দৃষ্টিতে এখনো পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাইনি। আসলে এগুলা প্লাস্টিক কারখানা না প্লাস্টিকের দোকান না খেলনা দোকান, এগুলা কিছুই ডিফাইন করা যাবে না। কারণ এগুলা প্লাস্টিক দানা কোথাও পলিথিন কেটে পলিথিনের মতো জিনিস কেটে কিছু জিনিস তৈরি করে, কোনো ক্যাটাগরিতেই ফেলতে পারবেন না। এগুলো কি কারখানা, দোকান, ফ্যাক্টরি বা কোনো ক্যাটাগরিতে পড়ে না এগুলো। এখনো পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাইনি। আমরা এখনো অগ্নি নির্বাপনের কাজ করছি। আগুনটা আমাদের নিয়ন্ত্রণে, আগুন আর বাড়বে না, বাট আগুন এখনো নির্বাপিত হয়নি। আমাদের লোকজন আছেন, আমাদের ফায়ার ফাইটাররা ভিতরে আছেন, এখনো নিয়ন্ত্রণ নির্বাপনের কাজ চলছে। আর কোনো সম্ভাবনা নাই। আমি মোহাম্মদ সালেউদ্দিন, উপপরিচালক, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগ, ঢাকা। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং চলছিল, আমরা সরাসরি সেখানে ছিলাম। দেশে ফেরার আগে দীর্ঘ প্রায় 2 দশকের ছায়াসঙ্গী হয়ে থাকা লন্ডন বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে 25 ডিসেম্বর হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ করেন তিনি। এ সময় দীর্ঘদিন পাশে থাকায় যুক্তরাজ্যের বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির এই শীর্ষ নেতা। সংবর্ধনা অনুষ্ঠানে তুলে ধরেন আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা। বলেন, এবারের নির্বাচন সহজ নয়। আপনাদের সাথে আমি 18 বছর ছিলাম, বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে
অনেক মানুষের সাথে দেখা হয়েছে, আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে। বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনের সিটি প্যাভিলিয়নে এই আলোচনা সভার আয়োজন হলেও তার রূপ নেয় তারেক রহমানের বিদায়ী সংবর্ধনায়। বিলেতের রাজনৈতিক সহকর্মীরা প্রায় ১.৫ দশকের স্মৃতি রোমন্থন করেন, তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানে তারেক রহমানও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও বাংলাদেশ কমিউনিটির অবিরাম সমর্থনের কথা। আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার পরিবারের দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। দীর্ঘ বক্তব্যে তারেক রহমান আগামী বাংলাদেশ কেমন হবে তার ধারণা দেন। 4 কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, সহজ শর্তে কৃষি উপকরণের জন্য ফার্মার্স কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা নিয়ে বিএনপির পরিকল্পনা জানান। এই 31 দফার ভেতরে আপনার, আমাদের সকলের বেঁচে থাকার মৌলিক অধিকারের নিশ্চয়তা কিভাবে প্রদান করা যায় তার কিছু ডাইরেকশন বা পরিকল্পনা আছে। একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এখন লোন নিতে গেলে বিভিন্ন রকম সমস্যা হয় কৃষকদের। তার কাছে যে কোনো কার্ডটা থাকবে, সেই ব্যাংকে যাবে, দেওয়ার সাথে সাথে ডিটেল তার সবকিছু চলে আসবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। কম্পালসারি। আরিফিন শাকিল, যমুনা নিউজ। নির্বাচনের আগে প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি, এমনটা জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, প্রার্থীদের কাছে অস্ত্র রাখা ইসির আচরণবিধির সাথে সাংঘর্ষিক নয়। জমা নেওয়া আর উদ্ধারের ভিতরে পার্থক্য আছে। এটা যদি ভালো কথা, এটা যদি আমি নির্বাচন কমিশনে বলবো যে আপনারা অনেকেই মনে করেন যে এটা আমি বলবো, এবং সেটা এবং ইউজুয়ালি এটা তো নেওয়া হয় না, খুব মানে নির্বাচনের একটা নির্দিষ্ট সময়ের আগেই এটা নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় যে কথাটা বলেছেন, আমার সাথে বা আমাদের সাথে কারোর সাথে আলোচনা হয়েছে এটা নেই। কাজে এটার ব্যাখ্যা যদি প্রয়োজন হয়, তার মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাই এটা ভালো ব্যাখ্যাটা দিতে পারে। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম। রাজধানীর 3টে স্থান থেকে এই ফর্ম সংগ্রহ করছেন প্রার্থীরা। 15 তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরুর পর এখন পর্যন্ত মোট 6 জন সেগুনবাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পত্র নিয়েছেন। তারা হলেন ঢাকা 11 আসনে জাতীয় পার্টি থেকে এসএম আমিনুল হক সেলিম, একই আসনে বিএনপি থেকে এম এ কায়ুম, ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মজিবুল ইসলাম, ঢাকা 16 আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল লতিফ, ঢাকা 17 আসনে স্বতন্ত্র প্রার্থী রাশিদুল হক সুজন। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছে 3 জন। এছাড়া ডিসি অফিস মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। ঢাকা মহানগরীর 186, ঢাকা 13 অর্থাৎ মোহাম্মদপুর এলাকাটা, এবং 188 ঢাকা 15, এই 2টি আসনের আমি রিটার্নিং অফিসারের কার্যালয় হতে একটি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এছাড়া ঢাকা 15 আসন থেকে আরও একজন প্রার্থী গণফোরাম থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি ঢাকা 13 আসন থেকে সোহেল রানা নামে একজন ব্যক্তি, উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গুম ও শতাধিক মানুষকে হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আগামী রোববার পরবর্তী শুনানি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তার বিরুদ্ধে গাজীপুরে 3 জনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চর দুয়ানিতে 50 জন হত্যা, বনদস্যু দমনের নামে সুন্দরবনে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এছাড়া জিয়াউল হাসানের বিরুদ্ধে বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজিদুল হক সুমন, সালাউদ্দিন আহমেদ সহ 3 শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সংশ্লিষ্টতার তথ্য মিলেছে বলেও ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর। এসব অভিযোগের তদন্ত চলমান রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি 21 ডিসেম্বর। এদিকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 2026 সালের 7 জানুয়ারি নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। পলাতক জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়।
কারফিউ জারি করে গণহত্যার অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করে রাষ্ট্রপক্ষ। পরবর্তী শুনানি হবে সোমবার। বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার, তিনি হচ্ছেন আসামি জিয়াউল হাসান, যিনি এককভাবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 500-এরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যাকাণ্ডের তথ্য ইতিমধ্যেই তদন্ত সংস্থার কাছে আছে। আরও তার বিরুদ্ধে নানান প্রমাণ প্রতিনিয়ত আসছে, যেটার ব্যাপারে তদন্ত চলমান আছে। রাজধানীর শাহজাহানপুর ও পল্টন থানার সহিংসতার 2টি মামলা থেকে মির্জা আব্বাস, আমানুল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ 49 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই অব্যাহতি দেন। এর মধ্যে পল্টন থানার মামলা থেকে 26 জন এবং শাহজাহানপুরে থানার মামলা থেকে 23 জন অব্যাহতি পেয়েছেন। অব্যাহতি পাওয়ার পর মির্জা আব্বাস বলেন, ভুয়া মামলা দিয়ে এত বছর সবাইকে হয়রানি করা হয়েছে। কোর্টে আসতে যেতে অর্থ ও সময়ের অপচয় হয়েছে। এ সময় আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, আদালত মামলার সবকিছু দেখে শুনে ন্যায় বিচারের স্বার্থে সবাইকে খালাস দিয়েছেন। মামলা আরো অনেক আছে, এই এখনই আমার সাহেব একটা কোর্ট থেকে হাজিরা দিয়ে আসছে, আমাকে একটা কোর্টে যেতে হবে। তো এই যে আমরা বারবার বলেছি মামলাগুলোকে একবারে একটা চিঠিতে সরকার করতে পারে মামলাগুলোকে, কিন্তু কেন করছেন আমি জানি না। আদালত মামলাটার পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করে দেখেছেন। মামলাটা মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। সেই হিসেবে আদালত ন্যায় বিচারের স্বার্থে ওনাদের সবাইকে অব্যাহতি দিয়েছেন। নির্বাচন ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ 2-তে দেশের বিভিন্ন জেলায় গ্রেফতার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সহ 48 জনকে। জামালপুরে ডেভিল হান্টে 17 জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাত থেকে জেলার 6টি থানা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে 14 জন আওয়ামী লীগের নেতাকর্মী, বাকি 3 জন চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী। এছাড়া নোয়াখালীর বিভিন্ন উপজেলায় গত দুদিনের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে খুন সহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানায় পুলিশ। টাঙ্গাইলের 13 থানায় গত 24 ঘন্টায় বিশেষ অভিযানে 18 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা এই নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বা নির্বাচনে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। গত 24 ঘন্টায় জামালপুর জেলাতে 17 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রাত নামলেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে প্রকৃতি। জবুথবু গ্রাম জেগে উঠতে কিছুটা সময় নেয় ভোরে। ততক্ষণে শিশির জমে ঘাসের ডগায়, নতুন কুড়ি কিংবা সবজির পাতায়। খেজুরের রসে ডুবিয়ে মুড়ি কিংবা গুড়ের পিঠায় বুঁদ হয় সকালের আলো। গ্রামে গ্রামে আগুন পোহানো, জলাশয়ে পরিযায়ী পাখির রাজ্য, ঝুপ করে সন্ধ্যা নেমে যাওয়া হিমেল রাতের পূর্ণিমা জানিয়ে দিচ্ছে শীত নেমে গেছে পুরো মাত্রায়। শীতের সকাল, সন্ধ্যা আর রাতের গল্প তুলে ধরেছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আর ছবি তুলেছেন জিহাদ ইসলাম। কুয়াশার চাদর জড়ানো প্রকৃতি আড়মোড় ভাঙছে অলস সকালে, ঘুম ভাঙছে চিরায়ত গ্রাম বাংলার। ভোরের বাতাস মালুম দেয় শীতের, উত্তরের হাওয়ায় জুবুথুবু প্রাণ প্রকৃতি খোঁজে উষ্ণতা। শীত নেমেছে দেশের সবচেয়ে উত্তরের জনপদ তেঁতুলিয়ায়। মাঝে মাঝে এমন ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। স্থানীয়দের মতে এবার শীত কিছুটা দেরিতে শুরু হয়েছে, যদিও প্রকোপ থাকতে পারে অনেক বেশি। কিন্তু শীতের আগমনে উৎসব শুরু হয়েছে এই জনপদে। শীতের প্রধান আকর্ষণ রসের হাড়ি।
খেজুরের গাছের দিকে লোভাতুর দৃষ্টি ছেলে ছোকরাদের। পিঠাপুলি আর খেজুরের গুড়ের বদৌলতে সকালের নাশতাটা এ কদিন বেশ জমাট। শীত যেন এখানে উৎসবের আরেক নাম। আমাদের তো এটা মনে করেন প্রাকৃতিক সাথে মিশে গেছে, আমাদের আর উপভোগ কি। আগাম শীত আসে নাই, এবারে বেশি অনুভব হইতেছে। ওখানে খোয়া এতদিন তো আসেন না, ওখানে বেশি শীত এবার মনে হয় বেশি হবে, একটু ঠান্ডাটা একটু বেশি পড়বে। সূর্যোদয়ের সাথে পাল্লা দিয়ে মাঠে ব্যস্ত কৃষক। শীতের সবজি রসনাভোজীদের পাতে তুলে দিতে পরিচর্যার কমতি নেই তার। শীতের সময় ফসলপাতি আমরা ভালো পাই, বিভিন্ন যেমন শাকসবজি, টমেটো, লাউ, সিম। ফলন মোটামুটি ভালো, যদি আগে লাগান যায় তাহলে আরো ফলন ভালো হয়। ধান কাটা হয়ে গেলে ফাঁকা মাঠ চলে যায় দুরন্ত শৈশবের দখলে। ঘরের উঠোন থেকে দিগন্ত অবধি তাদের বিচরণ দিনভর। ঋতুপঞ্জিকায় শীতের স্থায়িত্ব কম হলেও এর পক্ষপাত তুমুল। হয়তো সে কারণে গ্রাম বাংলার বৈচিত্র্যপূর্ণ সব ছবি ধরা দেয় শীতের ক্যানভাসে। দিনের শেষ ভাগে জলাশয়ে পরিযায়ীর দল ডানা ঝাপটালে মরচে ধরে সূর্যের রঙে। সাঁঝের ডালি সাজিয়ে আলো বিদায়ের আয়োজন করে প্রকৃতি। দিন ফুরিয়ে রাত নামে জীবনানন্দের কবিতার মতো। রাত যৌবনা হয় কালো ভ্রমরের রং নিয়ে। শুক্লপক্ষে তাতে বাদ সাধে এক থালা চাঁদ। পূর্ণিমার নরম আলো জেঁকে বসেছে গ্রামে। কুয়াশায় মাখামাখি হয়ে সে এক অদ্ভুত মোহনীয় সৌন্দর্যে ভরিয়ে তোলে চারপাশ। শীত এভাবেই জবাট বাঁধে সবুজের গন্ধ মেখে, শব্দহীন, নিশ্চুপ, হিমহিম আবেশে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, পঞ্চগড়। দর্শক, এই ছিল যমুনা নিউজে।